সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আমি তোমাদের সামনে পরিমাণগত রসায়নের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আলোচনার জন্য উপস্থিত হয়েছি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একবারে সমীকরণ সমতাকরণের কৌশল, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় যে সকল সমীকরণ রয়েছে সেগুলো একবারে কিভাবে সমতাকরণ করা যায় সেই কৌশলটি আমরা এই ক্লাসটিতে দেখব। বিশেষ করে জারণ বিজারণ বিক্রিয়ায় যে সকল গাণিতিক সমস্যা রয়েছে, এই জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কিত যে সকল গাণিতিক সমস্যা রয়েছে সেই গাণিতিক সমস্যা সমাধানের জন্য অবশ্যই তোমাকে একবারে এই সমতাকৃত সমীকরণ লিখতে হবে। তাহলে আসো একবারে কিভাবে এই সমতাকৃত সমীকরণটা অর্থাৎ সমীকরণটা সমতা করা যায় সেই কৌশলটাই আমরা এই ক্লাসটিতে জেনে নিই। একটু লক্ষ্য করো, অর্থাৎ ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিডের একটি জারণ বিজারণ বিক্রিয়া। দেখো এই বিক্রিয়াটা আমরা একবারে কিভাবে সমতা করতে পারি। তার আগে অবশ্যই তোমাদেরকে এর মধ্যে কোনটা জারক কোনটা বিজারক সেটা বুঝতে হবে এবং এদের আদান প্রদানকৃত সমীকরণকৃত যে ইলেকট্রনের আদান প্রদানকৃত যে সমীকরণ রয়েছে সেগুলো জানতে হবে। এই ক্লাসটি ভালো মতো পারার জন্য অবশ্যই তোমাদেরকে 16তম যে ক্লাসটি নিয়েছি সেটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং ওই ক্লাসটিতে যে সকল বিক্রিয়া শিখিয়েছি সেগুলো অবশ্যই তোমাকে পারতে হবে। বিক্রিয়াগুলো আমি একটু এখানে দিয়েছি, অর্থাৎ বিজারকগুলো যে ইলেকট্রন ত্যাগ করে, কে কয়টি ইলেকট্রন ত্যাগ করে সেগুলো এখানে দিয়েছি, জারকগুলোর মধ্যে কে কয়টি ইলেকট্রন গ্রহণ করে সেটাও এখানে দিয়েছি। কিন্তু কে কয়টি ইলেকট্রন কেন ত্যাগ করে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই 16তম ক্লাসটি তোমাকে দেখতে হবে। আমি এই আদান প্রদানকৃত ইলেকট্রন অর্থাৎ কে কয়টি ইলেকট্রন বা ত্যাগ করলো, কয়টি বা গ্রহণ করলো এবং কেনই বা ত্যাগ করলো, কেনই বা গ্রহণ করলো এই সম্পর্কে আলোচনা এই ক্লাসটিতে করব না। ও সম্পর্কিত বিস্তারিত আলোচনা এই 16তম ক্লাসে করে দিয়েছি। তাহলে আসো এবার আমরা সমীকরণটা কিভাবে সমতা করা যায়। এই ফেরাস সালফেট হলো বিজারক। দেখো ফেরাস সালফেটের মধ্যে ফেরাস আয়ন সেই ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে পরিণত হয়েছে। তাহলে তোমাকে যেটা বুঝতে হবে যে এই ফেরাস সালফেটের ফেরাস আয়ন কয়টা ইলেকট্রন ত্যাগ করে এটা অবশ্যই তোমাকে জানতে হবে। দেখো ফেরাসটা একটা ইলেকট্রন ত্যাগ করে। কয়টা ত্যাগ করে? একটা ইলেকট্রন। বোঝার সুবিধার্থে আমি একটু -1 লিখছি। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়ন এটা দেখো 5টা ইলেকট্রন গ্রহণ করে। কয়টা গ্রহণ করে? 5টা। তাহলে এখানে +5 লিখছি বোঝার সুবিধার্থে। অর্থাৎ ফেরাস একটা ইলেকট্রন ত্যাগ করে, পারম্যাঙ্গানেট এটা আসলে 5টা ইলেকট্রন গ্রহণ করে। এবার ইলেকট্রনের সমতাকরণের জন্য দেখো তো একে কত দিয়ে গুণ করতে হবে আর এটাকে কত দিয়ে গুণ করতে হবে। ইলেকট্রনের ব্যালেন্স করার জন্য একে 5 দিয়ে গুণ করতে হবে আর একে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে -5 হয়ে যাবে আর এটা +5 হয়ে যাবে। অর্থাৎ ত্যাগকৃত ইলেকট্রনের সংখ্যা এবং গ্রহণকৃত ইলেকট্রনের সংখ্যা সমান হয়ে যাবে। তাহলে এই 5ই আমাকে এখানে লিখে দিতে হবে। অর্থাৎ ফেরাস 5টা ইলেকট্রন ত্যাগ করে আর এ 5টা ইলেকট্রন গ্রহণ করে। তো এটাকে 1 দিয়ে গুণ করতে হবে। 1 আসলে লেখার কোনো দরকার নেই। তাহলে দেখো ইলেকট্রনের ব্যালেন্সটা হয়ে গেল। এবার অ্যাসিডের ব্যালেন্সটা করব। একটু লক্ষ্য করো, যেখানে এই জারকের মধ্যে কয়টা অক্সিজেন পরমাণু রয়েছে? জারকের মধ্যে 4টা অক্সিজেন অর্থাৎ 4টা অক্সাইড আয়ন আছে এই জারকের মধ্যে। অবশ্যই এই বিজারকের যে সালফেটের অক্সিজেন আমরা গণনা করব না, শুধুমাত্র জারকের অক্সিজেন এই অক্সাইডটি আসলে পানিতে পরিণত হবে। তাহলে দেখো জারকের মধ্যে 4টা, এই 4টা অক্সাইড ঠিক তার দ্বিগুণ সংখ্যক প্রোটন অর্থাৎ 8টা প্রোটনের সাথে যুক্ত হয়ে 4 অণু পানি তৈরি করবে। তাহলে এই প্রোটনটা কে সরবরাহ করবে? প্রোটনটা সরবরাহ করবে এই অ্যাসিড। তাহলে বলো এই 8টা প্রোটন পেতে আমাকে কয়টা অ্যাসিড লাগবে? এখানে অবশ্যই 8টা প্রোটন পেতে 4টা অ্যাসিড লাগবে, অর্থাৎ এখানে 4 দিয়ে দেব। অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই 4টা অক্সিজেন এটা পানিতে পরিণত হলে তার দ্বিগুণ সংখ্যক প্রোটন অর্থাৎ 8টা প্রোটনের সাথে যুক্ত হয়ে 4 অণু পানি তৈরি করবে আর 8টা প্রোটন অবশ্যই 4 অণু অ্যাসিড থেকে পাবো। এখানে 4 দিয়ে দেব। তাহলে আমাদের অ্যাসিডের ব্যালেন্স হয়ে গেছে। এবার লক্ষ্য করো
ডান পক্ষে অর্থাৎ আমাদের বাম পক্ষের ব্যালেন্স হয়েছে, এবার ডান পক্ষের ব্যালেন্স করব। এই ফেরাস কিন্তু ফেরিকে পরিণত হয়, ফেরিক সালফেট Fe2SO4 হ্যাঁ, ফেরাসটা কিন্তু ফেরিকে পরিণত হয়। ফেরিকের যোজনী 3, সালফেটের নিচে, সালফেটের যোজনী 2, আয়রনের নিচে দিয়ে আগে সংকেত লিখতে হবে, এরপরে হচ্ছে হলো ব্যালেন্স। এখন দেখো এখানে 2টা পরমাণু ঢুকেছে, এখানে পরমাণু আছে কয়টি? 5টি। তাহলে অবশ্যই এখানে আমরা 5/2 দিতে হবে। তাহলে 2 বাদ যাবে, তাহলে 5টা আয়রন, তাহলে আয়রনের ব্যালেন্স হয়ে যাবে। এরপর পটাশিয়ামের ব্যালেন্স করলে পটাশিয়াম সালফেটের সাথে যুক্ত হয়ে যাবে এবং K2SO4 হয়ে যাবে, কারণ সালফেটের যোজনী 2, পটাশিয়ামের নিচে, পটাশিয়ামের 1, সালফেটের নিচে 1 দেওয়ার দরকার নেই, পটাশিয়াম সালফেট। এবার পটাশিয়াম দেখো এখানে 1টা, অথচ এখানে কয়টা? 2টা। তাহলে এখানে অবশ্যই আমাকে হাফ লিখে দিতে হবে, তাহলে পটাশিয়ামের ব্যালেন্স হয়ে গেল। এরপর লক্ষ্য করো ম্যাঙ্গানিজ, এই ম্যাঙ্গানিজ হয়ে যাবে কি? সালফেটের সাথে যুক্ত হয়ে ম্যাঙ্গানিজ সালফেট, কারণ এই ম্যাঙ্গানিজ 2+ আয়নে পরিণত হয়। এটার সাথে সালফেট যুক্ত হলে এর সংকেত MnSO4, এর যোজনী এর ঘাড়ে, এর যোজনী ওর ঘাড়ে, 2 বাদ দিলে আমাদের MnSO4 হয়ে যাবে। এরপর হচ্ছে অক্সিজেনের ব্যালেন্স করব। এই অক্সিজেনটা কি হয়? পানি হয়, তার মানে 4টা অক্সিজেন 4টা পানি তৈরি করবে। এটাই হলো আমাদের সমীকরণ, সমতাকৃত সমীকরণ। আরেকটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু ভগ্নাংশ হয়ে গেছে, তাই না? 5/2 হাফ। তাহলে ভগ্নাংশ যদি আমি অ্যাভয়েড করতে চাই, পুরো সমীকরণকে 2 দিয়ে গুণ করে দিব। 2 দিয়ে গুণ করে দিলে এটা হয়ে যাবে 10, এখানে 2, এখানে 4 দুগুণে 8, এখানে 2 দিয়ে গুণ করলে 2 বাদ হয়ে যাবে, এখানে শুধু 5 থাকবে, এখানে শুধু 5 থাকবে। এখানে 2 দিয়ে গুণ করলে 2 বাদ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে শুধু K2SO4 হয়ে যাবে। এটাকে 2 দিয়ে গুণ করলে এখানে 2 হয়ে যাবে, এটাকে 2 দিয়ে গুণ করলে 8 হয়ে যাবে, এখানে অর্থাৎ 8 হয়ে যাবে, 8 হলো পানি হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের সমতাকৃত সমীকরণ। আশা করছি তোমরা সমতাকরণের বিষয়টা বুঝতে পেরেছো। এবার আরেকটা রিঅ্যাকশন লক্ষ্য করো, ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেট Ka2Cr2O7, আর অবশ্যই অ্যাসিড লাগবে, লঘু সালফুরিক অ্যাসিড। এইটা সমতা করতে চাচ্ছি। তাহলে দেখো তো এই ফেরাস সালফেট কয়টা ইলেকট্রন ত্যাগ করে? 1টা, -1 বোঝার সুবিধাতে লিখে রাখছি। ডাইক্রোমেটের দেখো, ডাইক্রোমেট এটা 6টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এখানে +6 লিখে রাখছি। এবার ইলেকট্রনের ব্যালেন্স করার জন্য এটাকে 6 দ্বারা গুণ করতে হবে, এটাকে 1 দ্বারা গুণ করতে হবে, তার মানে এখানে 6, এখানে 1 লেখার দরকার নেই, ইলেকট্রনের ব্যালেন্স হয়ে গেল। এবার হচ্ছে অ্যাসিডের ব্যালেন্স। 7টা অক্সিজেন, তাহলে প্রোটন লাগবে তার দ্বিগুণ, 14টা প্রোটন লাগবে, তাহলে অ্যাসিড লাগবে কয়টা? অবশ্যই 7টা, 7 দুগুণে 14 প্রোটন পাই যাবো, 7 অনু পানি হয়ে যাবে। তাহলে বাম পক্ষের ব্যালেন্স হয়ে গেল। এবার ডান পক্ষে লক্ষ্য করো, ফেরাস হয়ে যাবে কি? ফেরিক সালফেট Fe2SO4 ফেরিক সালফেটের সঙ্গে। এখানে আয়রন ঢুকেছে 2টা, অথচ সেখানে 6টা, তাহলে আগে কত লিখতে হবে? 3 লিখে দিতে হবে, 3 দুগুণে 6 হয়ে গেল। এরপর পটাশিয়াম, কে হয়ে যাবে K2SO4। এরপর ক্রোমিয়ামের সাথে দেখো, ক্রোমিয়ামটা আসলে Cr3+ হয়ে যায়, এটার সাথে সালফেটের সংকেত কেমন হবে? ক্রোমিয়ামের যোজনী 3, সালফেটের ঘাড়ে, সালফেটের যোজনী 2, ক্রোমিয়ামের ঘাড়ে। এটা হলো ক্রোমিয়াম সালফেটের সংকেত। এখন এখানে তো 2টাই ক্রোমিয়াম পরমাণু, এর মধ্যেও 2টা ঢুকে গেছে, তাহলে আগে কিছু দেওয়ার দরকার নেই, ক্রোমিয়াম সালফেট। আর 7টা অক্সিজেন 7 অনু পানি হয়ে যাবে। হ্যাঁ, 7টা অক্সিজেন তার দ্বিগুণ প্রোটনের সাথে যুক্ত হয়ে 7 অনু পানি। আর সালফেটের ব্যালেন্স এটা আসলে অটো মিলে যাবে, কারণ দেখো এখানে 6টা সালফেট, এখানে 7টা সালফেট, তাহলে 6 6 12 আর 1 13, তাহলে টোটাল বাম পক্ষে 13টা সালফেট, আর ডান পক্ষে 3 3 9টা সালফেট, এই একটা 10টা, আর এই 3টা, টোটাল 13টা। তাহলে বাম পক্ষেও 13টা সালফেট, ডান পক্ষেও 13টা সালফেট, তার মানে সালফেটের সমতা হয়ে গেছে। এভাবে আমরা সমতা করব। আরেকটা রিঅ্যাকশন লক্ষ্য করো, যে আমরা যদি হাইড্রোজেন সালফাইডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 প্লাস সালফুরিক অ্যাসিড, এটা রিঅ্যাকশনটা একটু দেখি।
দেখো হাইড্রোজেন সালফাইড, এটা হলো বিজারক, এটা আসলে কয়টা ত্যাগ করে? 2টা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে বোঝার সুবিধার্থে -2 লিখে দিচ্ছি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা 5টা ইলেকট্রন গ্রহণ করে, বোঝার সুবিধার্থে +5 লিখছি। তাহলে এবার বলো একে কত দিয়ে গুণ করবে, একে কত দিয়ে গুণ করবে? ইলেকট্রনের সমতা করার জন্য একে অবশ্যই 5 দিয়ে, একে 2 দিয়ে। তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, আদান প্রদানকৃত ইলেকট্রন সমান হয়ে যাবে। তাহলে এখানে 5 লিখে দিচ্ছি, এটা লিখে দিচ্ছি, আর এখানে এই 2 লিখে দিচ্ছি। তাহলে ব্যালেন্স হয়ে গেল এটা। এবার অ্যাসিডের ব্যালেন্স। হ্যাঁ, এবার অ্যাসিডের ব্যালেন্স দেখো, যেখানে অক্সিজেন আছে কয়টা? 4 দুগুণে 8, অর্থাৎ 8টা আমাদের অক্সাইড আয়ন। 4 দুগুণে 8, অবশ্যই প্রোটন লাগবে তার দ্বিগুণ, অর্থাৎ 16টা প্রোটন লাগবে, কারণ তাহলে 8 অণু পানি তৈরি হবে। তাহলে 16টা প্রোটনের মধ্যে একটু লক্ষ্য করো, এই হাইড্রোজেন সালফাইড এটা 5 দুগুণে 10টা প্রোটন সরবরাহ করবে, অর্থাৎ 10টা প্রোটন সরবরাহ করবে কে? এই হাইড্রোজেন সালফাইড। তাহলে আর থাকবে 6টা প্রোটন। এই 6টা প্রোটন পাবো এই অ্যাসিড থেকে। তাহলে 6টা প্রোটন পেতে কয়টা অ্যাসিড লাগবে? অবশ্যই 3টা অ্যাসিড লাগবে। কয়টা অ্যাসিড লাগবে? 3টা অ্যাসিড লাগবে। তাহলে 3 দুগুণে 6 প্রোটন আর 5 দুগুণে 10 প্রোটন, টোটাল 16টা প্রোটন। আর প্রোটন 4 দুগুণে 8টা অক্সাইডের সাথে 16টা প্রোটন লাগবে। তাহলে অ্যাসিডের ব্যালেন্স হয়ে গেল। এবার ডান পক্ষে দেখো যে এই সালফার কিন্তু মুক্ত সালফারে পরিণত হয়, তার মানে 5টা সালফার হয়ে যাবে 5s, কে হয়ে যাবে K2SO4, Mn হয়ে যাবে 2MnSO4, আর অক্সিজেন 4 দুগুণে 8, তার মানে 8টা পানি হয়ে যাবে। তাহলে এভাবে আমাদের এটাই হলো সমতাকৃত সমীকরণ। এবার আরেকটা রিঅ্যাকশন লক্ষ্য করো, হাইড্রোজেন সালফাইডের সাথে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড, এটার সমতাকৃত সমীকরণ কি হবে? নিশ্চয় এটা 2টা ইলেকট্রন ত্যাগ করে, এটা দেখো 6টা ইলেকট্রন গ্রহণ করে। এই যে ডাইক্রোমেট কয়টা গ্রহণ করে? 6টা। তাহলে বলো তো একে কত দিয়ে গুণ করব? একে 3, একে 1, 3 দুগুণে 6, 6 কে 6। তাহলে এখানে 3 লিখে দিচ্ছি, আর এখানে 1 দেওয়ার দরকার নেই, ইলেকট্রনের ব্যালেন্স হয়ে গেল। এবার অ্যাসিডের ব্যালেন্স, 14টা প্রোটন লাগবে, দ্বিগুণ প্রোটন লাগবে 14টার মধ্যে, অর্থাৎ 14টার মধ্যে 3 দুগুণে 6, 6টা প্রোটন হাইড্রোজেন সালফাইড দিবে। তাহলে আর লাগবে কয়টা? 14টা থেকে 6টা বাদ দিলে আর থাকে 8টা প্রোটন পাবো আমরা এই অ্যাসিড থেকে। তাহলে অবশ্যই এখানে 4 দিয়ে দেবো, 4 দুগুণে 8 প্রোটন। তাহলে দেখো ডান পক্ষে 3টা সালফার হয়ে গেল, আর এই এটা তো প্রোটন, এটা তো পানি হয়ে যাবে। তাহলে সালফারটা 3টা সালফার, এই যেখানে দেখো সালফার হয়ে যায়, হাইড্রোজেন সালফাইড থেকে সালফার। তাহলে 3টা সালফার, কে হয়ে যাবে K2SO4, ক্রোমিয়াম হয়ে যাবে Cr2SO4 3, ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়ামের সমতা হয়ে গেল, আর 7 অণু পানি হয়ে যাবে, 7 পানি। এটাই হলো আমাদের হাইড্রোজেন সালফেটের সাথে ডাইক্রোমেটের সমতাকৃত সমীকরণ। এবার আরো কিছু রিঅ্যাকশন দেখো, আরো কিছু রিঅ্যাকশন তোমরা দেখো। আমরা যদি হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রিঅ্যাকশনটা একটু লক্ষ্য করি, অ্যাসিড তো অবশ্যই লাগবে, লঘু সালফিউরিক অ্যাসিড লাগবে, কারণ অ্যাসিডের উপস্থিতিতেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক। দেখো হাইড্রোজেন পারঅক্সাইড এটা 2টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এই যে -2 বোঝার সুবিধার্থে, এটা 5টা গ্রহণ করে, +5 লিখে রাখছি। তাহলে এবার বলো একে কত দিয়ে গুণ করবে, একে কত দিয়ে গুণ করব? অবশ্যই একে 5 দিয়ে, তখন এখানে 5, আর একে 2 দিয়ে গুণ করব, তাহলে এখানে 2, আদান প্রদান সমান হয়ে গেল, -10 ইলেকট্রন +10 ইলেকট্রন, এটাকে 5 দ্বারা গুণ, এটাকে 2 দ্বারা গুণ। এবার হচ্ছে অ্যাসিডের ব্যালেন্স। দেখো 4 দুগুণে 8টা, 4 দুগুণে 8টা, অর্থাৎ এই জারকের অক্সিজেনই শুধুমাত্র পানি হবে, এই বিজারকের অক্সিজেন কখনো পানি হবে না। তাহলে 4 দুগুণে 8টা অক্সাইড, তাহলে প্রোটন লাগবে 8 দুগুণে 16 প্রোটন লাগবে। 16টার মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড সরবরাহ করবে 5 দুগুণে 10টা, 5 দুগুণে 10টা। তাহলে আর থাকে কয়টা? আর থাকে 6টা প্রোটন, এই 6টা পাবো অ্যাসিড থেকে।
তাহলে এখানে 3 দিলে সমতা হয়ে যাচ্ছে, এখানে 3 দিলে সমতাটা হয়ে যাচ্ছে। তাহলে বাম পক্ষ সমতা হয়ে গেল। এবার ডান পক্ষে এই হাইড্রোজেন পারঅক্সাইড দেখো এটা অক্সিজেন হয়ে যায়, এটা কি হয়ে যায়? অক্সিজেন। তাহলে 5O2 কে হয়ে যাবে K2SO4 2MnSO4 ম্যাঙ্গানিজটা হয়ে যাবে ম্যাঙ্গানিজ সালফেট। আর হবে কি? আর হবে 4 দুগুণী 8টা পানি, সালফেট অটো মিলে যাবে। এবার আরেকটা রিঅ্যাকশন লক্ষ্য করো, হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 আর এখানে সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে দেখো এটা 2টা ইলেকট্রন ত্যাগ করে, এটা দেখো 6টা ইলেকট্রন গ্রহণ করে, যে 6টা গ্রহণ করছে। তাহলে সমতার জন্য এটাকে 3 দ্বারা গুণ, এটাকে 1 দ্বারা গুণ করলে চলবে। 3 দুগুণী 6, 6 কে 6। এখানে 3 লিখে দিচ্ছি, এখানে 1 দেওয়ার দরকার নেই। তাহলে দেখো যে এ পাশে হয়ে যাবে অক্সিজেন হয়ে যাবে, কারণ হাইড্রোজেন পারঅক্সাইড থেকে এটা অক্সিজেন হয়ে যায়। তাহলে 3টা অক্সিজেন K2SO4 হয়ে যাবে, Cr2SO4 3 হয়ে যাবে, হ্যাঁ ক্রোমিয়াম সালফেট আর 7টা পানি হয়ে যাবে, 7 অণু পানি। তাহলে এটাই আমাদের। আর এখানে যদি এই হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডের সমতা করতে যায়, সালফিউরিক অ্যাসিড একটু লক্ষ্য করো যে 7টা অক্সিজেন আছে, তাহলে 7টা অক্সাইড প্রোটন লাগবে তার দ্বিগুণ, মানে 14টা প্রোটন লাগবে। 14টার মধ্যে 3 দুগুণী 6টা দিবে হাইড্রোজেন পারঅক্সাইড, তাহলে আর থাকবে 8টা প্রোটন 4 অ্যামিনো অ্যাসিড থেকে হলো, এখানে 4H2SO4। এবার আরো কিছু রিঅ্যাকশন দেখো, আমরা যদি অক্সালিক অ্যাসিড H2C2O4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তাহলে দেখো তো এটা এই অক্সালিক অ্যাসিড এটা 2টা ইলেকট্রন ত্যাগ করে এবং কার্বন ডাই অক্সাইড হয়ে যায়। দেখো কার্বন ডাই অক্সাইড হয়ে যায়, তাহলে এখানে -2 লিখছি, এটা গ্রহণ করে 5টা, এখানে +5 লিখে রাখছি। তাহলে এটাকে গুণ করব 5 দিয়ে, এটাকে গুণ করব 2 দিয়ে, তাহলে ইলেকট্রন ব্যালেন্স হয়ে যাবে, সমতা হয়ে যাবে। তাহলে এখানে 5 আর এখানে 2, তাহলে দেখো আমাদের আদান প্রদানকৃত ইলেকট্রন সমান হয়ে গেল। এবার আমাকে অ্যাসিডে ব্যালেন্স করতে হবে। 4 দুগুণী 8, 8টা অক্সিজেন, প্রোটন লাগবে তার দ্বিগুণ, তার মানে 16টা প্রোটন লাগবে। 16টার মধ্যে এই অক্সালিক অ্যাসিড দিবে 5 দুগুণী 10টা, অক্সালিক অ্যাসিড দিবে কয়টা? 5 দুগুণী 10টা প্রোটন, তাহলে আর থাকে কয়টা? 6টা প্রোটন। এই 6টা প্রোটন পাবো অ্যাসিড থেকে, তাহলে অবশ্যই এখানে 3 দিয়ে দিতে হবে, 3 দুগুণী 6। আর ডান পক্ষে এই অক্সালিক অ্যাসিড দেখো এটা কার্বন ডাই অক্সাইড হয়ে যায়, কি হয়ে যায়? কার্বন ডাই অক্সাইড। তাহলে 5 দুগুণী 10টা কার্বন, তাহলে 10টা কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ 5 দুগুণী 10টা কার্বন, আর অক্সিজেন 4 5 20, তাহলে 10 দুগুণী 20, হ্যাঁ তাহলে এটা হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। এটা হয়ে যাবে K2SO4 পটাশিয়াম সালফেট, আর এটা হয়ে যাবে ম্যাঙ্গানিজ সালফেট MnSO4, আর হয়ে যাবে 4 দুগুণী 8, 8 অণু পানি। এবার আরেকটা রিঅ্যাকশন দেখো, এই অক্সালিক অ্যাসিডের সাথে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা সমতা করো একটু। এটা 2টা ত্যাগ করে, এটা গ্রহণ করে কয়টা? এটা গ্রহণ করে 6টা। তাহলে দেখো এই সমতাকরণ করতে হলে অবশ্যই এই আদান প্রদানকৃত ইলেকট্রন জানতে হবে। বিজারক কে কয়টি ইলেকট্রন ত্যাগ করে, জারকের মধ্যে কে কয়টি ইলেকট্রন গ্রহণ করে, এই সমীকরণগুলো যদি ভালো না পারি, বা কে কয়টি ত্যাগ করে কে কয়টি গ্রহণ করে এগুলো যদি না জানি, তাহলে কখনো এটা তুমি একবারে সমতা করতে পারবে না। তাহলে এই 2টা, এ হচ্ছে 6টা, হ্যাঁ 6টা ইলেকট্রন। তাহলে একে দেখো 3 দিয়ে, এটাকে 1 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে, এখানে 3 এখানে 1। আর এখানে অ্যাসিড কয়টা লাগবে? অক্সিজেন 7টা, প্রোটন লাগবে 14টা, 14 প্রোটনের মধ্যে 3 দুগুণী 6টা পাবো এখান থেকে, আর লাগবে 8টা প্রোটন, তাহলে এখানে 4 দিয়ে দিলে হয়ে যাচ্ছে, 4 দুগুণী 8। ডান পক্ষে এটা হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড 3 দুগুণী 6, তাহলে 6টা কার্বন ডাই অক্সাইড, আর K2SO4 আর Cr2SO4 3,
এটা, আর 7টা পানি, 7 অণু পানি। তাহলে আমাদের এই সমীকরণটা সমতা বিধান হয়ে গেল। এবার আরো কিছু সমীকরণ দেখো, আরো কিছু সমীকরণ লক্ষ্য করো। পটাশিয়াম আয়োডাইডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড। এটা দেখো তো, পটাশিয়াম আয়োডাইড, একটু লক্ষ্য করো, দর্শকান বাদ দিলে আয়োডাইড আয়ন, অর্থাৎ এই রিঅ্যাকশনটা লক্ষ্য করো, অর্থাৎ দুইটা আয়োডাইড দুইটা ইলেকট্রন ত্যাগ করে একটা আয়োডিন অণুতে পরিণত হয়। তাহলে এখানে 2 দিয়ে দিলে দুইটা আয়োডাইড দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ এখানে যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করতে হয় অবশ্যই দুইটা আয়োডাইড লাগবে। এখানে 2 দিয়েছি, তাহলে আমি লিখতে পারবো এটা দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে। আর এইটা গুণ করে 5টা, তাহলে দেখো সমতার জন্য একে 5 দিয়ে গুণ, একে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10 হয়ে যাবে, এটা 10। আর এটাকে 2 দিয়ে গুণ করলে এখানে 2 হয়ে যাবে, সমতা হয়ে গেল বাম পক্ষে। এবার অ্যাসিডের ব্যালেন্স, 4 দুগুণে 8, 8টা অক্সিজেন, প্রোটন লাগবে 16টা, এখান থেকে কোনো প্রোটন পাচ্ছি না, তাহলে 16টা প্রোটন পেতে অবশ্যই 8টা অ্যাসিড লাগবে, 8 দুগুণে 16। বাম পক্ষের ব্যালেন্স শেষ। এবার ডান পক্ষে পটাশিয়াম, এটা পটাশিয়াম সালফেট হয়ে যাবে, K2SO4 হয়ে যাবে। এখানে 10টা পটাশিয়াম আয়ন, এখানে 2টা, 10 আর 2 12টা, তাহলে এখানে 6 দিয়ে দেব, কারণ 6 দুগুণে 12 হয়ে গেল। এরপর দেখো আয়োডাইড, এই 10টা আয়োডাইড কিন্তু আয়োডিন হয়ে যাবে, আয়োডাইড হয়ে যাবে আয়োডিন, I2, তাহলে 10টা, তাহলে এখানে 5 দিয়ে দিচ্ছি, 5 দুগুণে 10। আর Mn হয়ে যাবে 2MnSO4 হয়ে যাবে, আর অক্সিজেন 4 দুগুণে 8, 8টা পানি হয়ে যাবে, আর সালফেট অটো মিলে যাবে। এটাই হলো আমাদের সমতাপিত সমীকরণ। 10 নম্বরটা একটু লক্ষ্য করো, পটাশিয়াম আয়োডাইড প্লাস K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে। তাহলে এটা দুইটা যদি নেই, তাহলে দুইটা ইলেকট্রন ত্যাগ করে, এই যে দুইটা আয়োডাইড, আর এর একটা 6টা গ্রহণ করে, তাহলে একে 3 দিয়ে, একে 1 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 3 দুগুণে 6, 6 কে 6, তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 হয়ে যাবে, এটা 6, একে 1 দিয়ে গুণ করলে 1 লেখার দরকার নেই। এইবার অ্যাসিড, 7টা অক্সিজেন, প্রোটন লাগবে তার দ্বিগুণ, 14, তাহলে 7টা অ্যাসিড লাগবে, 7 দুগুণে 14 প্রোটন। বাম পক্ষের ব্যালেন্স শেষ। ডান পক্ষে লক্ষ্য করো, একই রকম 6টা পটাশিয়াম আর 2টা 8টা, এটা পটাশিয়াম হয়ে যাবে K2SO4, 4 দিয়ে দিচ্ছি, 4 দুগুণে 8, 6 আর 8। আয়োডাইড হয়ে যাবে আয়োডিন, I2, 3, 3 দুগুণে 6, 6টা আয়োডাইড হয়ে যাবে 3 অণু আয়োডিন। ক্রোমিয়াম হয়ে যাবে কি, Cr2SO4, 3, অক্সিজেন 7টা, পানি হয়ে যাবে 7টা অক্সিজেন, তার দ্বিগুণ প্রোটনের সাথে যুক্ত হয়ে 7 অণু পানি, এটার ব্যালেন্স। তাহলে আমার মনে হয় তোমরা এগুলো অবশ্যই এখন করতে পারবে। আরেকটা লক্ষ্য করো, আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেট, হ্যাঁ আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেট, আয়োডিন জারক। একটু লক্ষ্য করো, আয়োডিন কিন্তু 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা আয়োডিন হয়, অর্থাৎ এটা 2টা ইলেকট্রন গ্রহণ করে। আরেকটা জিনিস লক্ষ্য করো, থায়োসালফেট আয়ন, 2টা থায়োসালফেট আয়ন, হ্যাঁ 2টা, সোডিয়াম বাদ দিলে থায়োসালফেট আয়ন, 2টা থায়োসালফেট আয়ন 2টা ইলেকট্রন ত্যাগ করে, 2টা থায়োসালফেট আয়ন 2টা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে অবশ্যই দেখো এক্ষেত্রে আদান প্রদান সমান হয়ে গেল, এই 2টা গ্রহণ করে, এর 2টা ত্যাগ করে, তাহলে আর কোনো কিছু দ্বারা গুণ করার দরকার নেই। তাহলে এবার এই পাশে হয়ে যাবে টেট্রাথায়োনেট আয়ন, S4O6 2-, আর সোডিয়ামের সাথে যুক্ত হয়ে Na2S4O6, এটা হবে। আর আয়োডিন হয়ে যাবে আয়োডাইড, যেটা সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম আয়োডাইড, যেহেতু 2টা পরমাণু 2টা। আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়ায় সোডিয়াম টেট্রাথায়োনেট আর সোডিয়াম আয়োডাইড তৈরি হয়, এটা কে বলবো সোডিয়াম থায়োসালফেট বলা হয়, থায়োসালফেট, আর এটা সোডিয়াম টেট্রাথায়োনেট, টেট্রাথায়োনেট। আরেকটা রিঅ্যাকশন একটু লক্ষ্য করো,
কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া। কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া। একটু লক্ষ্য করো, কপার 2+ আয়ন Cu2+ আয়ন, এটা কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে Cu+ এ পরিণত হয়, অর্থাৎ এটা একটা ইলেকট্রন গ্রহণ করে। আর একটা বিষয় লক্ষ্য করো, এই পটাশিয়াম আয়োডাইড, হ্যাঁ পটাশিয়াম বাদ দিলে আয়োডাইড, দুইটা পটাশিয়াম আয়োডাইড দুইটা ইলেকট্রন ত্যাগ করে, দুইটা আয়োডাইড দুইটা ইলেকট্রন ত্যাগ করে। এবার সমতার জন্য আমরা একে 2 দিয়ে গুণ করব, এটাকে 1 দিয়ে গুণ, তাহলে এখানে 2 আর 1 দেওয়ার কোনো দরকার নেই, তাহলে 2 কপার সালফেট যোগ 2 Ki এটা। এবার দেখো এই দুইটা কিউপ্রিক আয়ন, অর্থাৎ কিউপ্রিক আয়ন এটা কিন্তু কিউ প্লাস আয়নে পরিণত হয়, অর্থাৎ দুইটা Cu+ হয়ে যায়। আর এই আয়োডাইডটা কিন্তু আয়োডিন হয়ে যায়, আয়োডাইডটা আয়োডিন। আর কে যুক্ত হয় সালফেটের সাথে? K2SO4। এটা হচ্ছে ইলেকট্রনের ব্যালেন্সকৃত সমীকরণ। কিন্তু এই Cu+ এইটা কার সাথে যুক্ত হয়? এটা কিন্তু সালফেটের সাথে না, এটা আয়োডাইডের সাথে যুক্ত হয়। অর্থাৎ Cu+ এই আয়োডাইডের সাথে যুক্ত হয়ে Cui হয়। আর এর দুইটা অণু যুক্ত হয়ে এটা Cu2I2 আকারে থাকে, অর্থাৎ ডাইমার হিসেবে থাকে। তাহলে দেখো তো, এই দুইটা Cu+ এর সাথে দুইটা আয়োডাইড আমার ডান পক্ষে যুক্ত করতে হবে, তাহলে এখানে আরো বাড়তি দুইটা আয়োডাইড তাহলে নেওয়া লাগবে। আর আরো বাড়তি দুইটা K+ নিলে এই দুইটা K+ ডান পক্ষে এখানে যায়, অর্থাৎ আমরা এখানে 2 হয়ে যাবে, আর এখানে তাহলে 4 লিখে দিতে পারি, অর্থাৎ দুইটা তো আছে, আর এর আরো দুইটা নিলে আমরা 4 দিতে পারি। 4Ki এর মধ্যে দুইটা আয়োডাইড এখানে ঢুকে এই যৌগটা হয়ে যাবে Cu2I2। এই কিউপ্রিক আয়োডাইডের মধ্যে অবশ্যই কিন্তু Cu+ আয়ন আকারে I- আয়ন আকারে আছে। এটা কিন্তু আয়োডিন অণু না, এটা আয়োডিন অণু না, এটা আয়োডাইড আয়ন আকারে আছে। তাহলে আমাদের ব্যালেন্স করার জন্য এপাশে অতিরিক্ত দুইটা Ki, অর্থাৎ দুইটা পটাশিয়াম আয়োডাইড, ডান পক্ষে দুইটা পটাশিয়াম আয়োডাইড নেব, যার দুইটা আয়োডাইড কিউপ্রিক আয়নের সাথে যুক্ত অবস্থায় থাকবে, আর দুইটা পটাশিয়াম সালফেটের সাথে। আর এটাই হবে আমাদের এটা সমতাক্ত সমীকরণ। এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এবং ভালো মতো মনে রাখতে হবে। অর্থাৎ আয়োডোমিতিতে এই রিঅ্যাকশনটা কাজে লাগবে। পরবর্তী ক্লাসে যখন আয়োডোমিতি আমরা শেখাবো, তখন এটার জারণ বিজারণকৃত সমীকরণটা ডিটেইলস তোমাদেরকে আমি শেখাবো। তবে এটা অবশ্যই মুখস্থ করবা, এটাই সব, এটা এখানকার মধ্যে সবচেয়ে কঠিন এটাই, এটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমার মনে হয় তোমরা যদি 16তম ক্লাসটা ভালো করে দেখো আর এগুলো মনে রাখতে পারো, তাহলে যে কোনো জারণ বিজারণ বিক্রিয়া এগুলো সহজেই তোমরা এক লাইনে সমতা করে ফেলতে পারবে। আর এক লাইনে সমতা করতে পারলে তোমরা এই জারণ বিজারণ সম্পর্কিত যে কোনো গাণিতিক সমস্যা সহজেই সমাধান করতে পারবে। তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি।